সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড আয়োজিত এডিটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। প্রিয় দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটি বিষয় সবার সামনে আসছে। যারা জনগণের ভোটের অধিকার হরণ করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 3 জন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন রকিবউদ্দিন কমিশনের প্রধান, যিনি রকিবউদ্দিন। দ্বিতীয়ত নুরুল হুদা কমিশনের প্রধান নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল কমিশনের প্রধান হাবিবুল আউয়ালের বিরুদ্ধে 3 জনের বিরুদ্ধেই মামলা হয়েছে। ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছেন। তার ব্যাপারে কিছু মব জাস্টিস বা অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগেই আমি আলোচনা করতে চাই যে কেন এই তিনটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ক্ষুণ্ণ হলো। এর মূলে যিনি ছিলেন তিনি হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি জাস্টিস খায়রুল হক। তিনি আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ছিল সেই বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে ভোটদানের যে প্রক্রিয়া সেটাই শুরু করে দিয়েছিলেন। তো সেইটা শুরু করার মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে মূলত বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করার জন্য যদি কাউকে প্রথমেই শুলে চড়ানো প্রয়োজন হয় তাহলে তিনি হচ্ছেন বিচারপতি খায়রুল হক। তিনি কিভাবে জনগণের ভোটের অধিকার হরণ করলেন তার নমুনা হচ্ছে এটাই যে আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার বিধান যতদিন ছিল, যে কয়বার নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ততদিনই আমরা দেখেছি যে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে এবং তার মধ্য দিয়ে হয়তোবা নিজেদের পছন্দের সরকার গঠিত নাও হতে পারে, তারপরও তারা পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিতে পেরেছে। সেই ভোটদানের বিষয়টিকে বা ভোটদানের অধিকারকে হরণ করেছেন এই প্রধান বিচারপতি খায়রুল হক। অতএব তারই প্রথমেই বিচার করা উচিত এবং শুলে চড়ানো উচিত। এরপরে আসা যাক, সেই ব্যক্তি যখন এই কাজটি করলেন এবং তিনি বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কাছ থেকে আবার পুরস্কার হিসাবে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ধরে চাকরি করে গেলেন এবং বেতনও পেয়েছেন, সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন। একজন নাগরিক হিসাবে তিনি যত বড় সুযোগ সুবিধা পাওয়ার দরকার সেগুলো পেয়েছেন। এটার বিচার খুব দ্রুত হওয়া উচিত। এখন তারই পথ ধরে যারা বিগত দিনে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন বা নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন, তারা কিছুটা হলেও অন্তত বিবেকের দংশনে হলেও তারা ওই দায়িত্বগুলো পালন নাও করতে পারতেন, কিংবা তারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করলেও অন্তত বলতে পারতেন। বিশেষ করে 2014 সালের 5ই জানুয়ারি যখন নির্বাচনটা হয় তার আগেই যারা প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন, অন্য কেউ জমা দেয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। ওই সময় কিন্তু ওই নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত ছিল, কিংবা যখনই এই একটা বৃহৎ রাজনৈতিক জোট যখন নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিল, প্রত্যাহার করে নিল, তখনই বোঝা উচিত ছিল যে জনগণ এই নির্বাচনে ভোট দেবে না। ফলে ওই সময় 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরপরই শেখ হাসিনা অতি দ্রুত তাদেরকে দিয়ে একটি সরকার গঠন করলেন, মন্ত্রিসভা গঠন করলেন। সেই মন্ত্রিসভা গঠন করার পরপরই তারা এমন একটি কালা কানুন শুরু করে দিল যে বিএনপি যখন যে অবস্থায় মাঠে নেমেছে বা বিরোধী দল মাঠেই নেমেছে, তখনই তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি হোক, খড়গ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, তাদের জেলখানায় দেওয়া হয়েছে। এইভাবে সেই শুধুমাত্র 2014 এবং 15 সালে দেখা যায় যে প্রায় 1,10,000-এর মতো মামলা হয়েছিল বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে, এবং সেখানে প্রায় 50 লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে মামলার সম্মুখীন হয়েছিল। কেউ কেউ জেল খেটেছিল, তাদের বাড়িঘরেও থাকতে পারে নাই, বনে বাদাড়ে তাদের সমস্ত সময় কেটেছে। আবার এর বাইরেও অনেকেই গুম হয়েছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকেরই অপহরণ করা হয়েছে। এমন একটি অবস্থার মধ্য দিয়েই সেই সময়টা প্রথম অবস্থায় চলে গেছে।
এরপরে আবার বিএনপিকে তার লাইসেন্স বাতিল করা বা তার নবায়ন বাতিল করার জন্য একটা হুমকি দিয়ে 2018 সালে যখন নির্বাচনের একটা পায়তারা করা হলো, সেই সময় আসলেন হুদা কমিশন। যে হুদা কমিশন, নুরুল হুদা গতকালকেই তিনি গ্রেপ্তার হয়েছেন। সেই নুরুল হুদা তিনি তখন একটা কথা বলেছিলেন যে দিনের ভোট যখন রাতে হয়ে গেল, সেই সময় তিনি বলে বেড়ালেন যে কই কোনো ভোটার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরেও তিনি যখন স্থানীয় সরকার নির্বাচনটা করেছিলেন, এরপর তিনি যখন স্থানীয় সরকার নির্বাচনটা করলেন, সেই নির্বাচনে প্রার্থীদের মার্কা দিয়ে দেওয়া হলো দলীয় মার্কা, নৌকা দেওয়া হলো, ধানের শীষ দেওয়া হলো, দাড়িপাল্লা দেওয়া হলো। এইভাবে দলীয় প্রতীক দেওয়ার ফলে জনগণ আর ওই ভোটে একেবারেই অংশগ্রহণ করে নাই, তারা ভোট দিতে যায় নাই। সেই সময় এই হুদা কমিশনের নুরুল হুদা বলেছিলেন কই আমরা তো ভোটার খুঁজে পাচ্ছি না। সেই সময় একটা কোলাস কার্টুন দেখা দিয়েছিল, সেটা হলো ওই সময় কোভিড-19 বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল, তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক। তিনিও বলতেন যে কই আমি তো করোনায় কোনো রোগী খুঁজে পাচ্ছি না। তো ওই সময় একটা কোলাস কার্টুন দেওয়া ছিল এইভাবে, নুরুল হুদার চেহারা এবং তার শেপ আর জাহিদ মালিকের শেপ একই রকম, দুইটাই পাশাপাশি দিয়ে বলা হয়েছিল একজন ভোটার খুঁজে পান না আর একজন করোনার রোগী খুঁজে পান না। তো এই সমস্ত ব্যঙ্গ না করলেও কিন্তু চলতো, কেননা তাদের মাথার মধ্যে তো একটা বিষয় জানা উচিত ছিল, জনগণ তাদের ওই ব্যঙ্গ বিদ্রুপ কখনোই পছন্দ করে নাই। তাদেরকে ভোটদানে বিরত রাখা হয়েছে। এদেশের জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, তাদের সেই মালিকানা তারা প্রয়োগ করে প্রতি 5 বছর পর পর দলীয় প্রার্থী বা পছন্দের প্রার্থীকে ভোটদানের মধ্য দিয়ে, তারা সরকার গঠন করার মধ্য দিয়ে তাদের সেই মালিকানা প্রয়োগ করে থাকে। কিন্তু তাদের সেই মালিকানা তো ফেরত দেওয়া হয়নি, বরং তাদেরকে আরও ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। এটা ন্যাক্কারজনক। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে যে হাবিবুল আওয়ালের উপরে যখন দায়িত্ব দেওয়া হলো আরেকটি নির্বাচন কমিশন, তিনি নির্বাচন কমিশন যখন হলেন এবং তিনিও একইভাবে যখন দেখলেন 2023 সালের 28 অক্টোবর বিএনপির একটা বিশাল জনসমাবেশ নয়াপল্টনে হয়েছিল, সেটা ভেঙে দেওয়ার পরে বিএনপির সমস্ত নেতাকর্মীর বাড়িতে বাড়িতে হামলা করা হলো, তাদের দলীয় কার্যালয়ের প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হলো। সেই জায়গায় যখন বিএনপির কোনো নেতাকর্মীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তিনি নির্বাচনের শিডিউল ঘোষণা করে দিলেন এবং শিডিউল ঘোষণা করে দিয়ে নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তিনি যখন আলোচনার টেবিলে ডাকার চেষ্টা করলেন এবং চিঠি দিলেন, সেই চিঠি তিনি দিয়ে আসলেন, একেবারে প্রহসনমূলক একটা চিঠি দিয়ে আসলেন। বিএনপির যে কেন্দ্রীয় অফিস, সেই কেন্দ্রীয় অফিসে যেখানে তালা লাগানো আছে, সেই তালা লাগানো অফিসে একটি চেয়ারের উপরে চিঠি রেখে দিয়ে আসলেন। তিনি বিএনপির মহাসচিবের কাছে যে চিঠি দেওয়ার কথা ছিল সেটাও দেননি। তো এটাও এক ধরনের প্রহসন এবং একটা বিদ্রুপ। তিনি যদি ওই সময় বলতেন যে যেহেতু আমি আলাপ আলোচনার জন্যে সমস্ত রাজনৈতিক দলকে আমার কাছে ডাকার চেষ্টা করছি, তাহলে এই রাজনৈতিক দলগুলোকে যাতে আমার কাছে আসতে পারে এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী যত বাহিনী থাকে সবই নির্বাচন কমিশনের অধীনে চলে আসে, তাহলে তিনি কিন্তু নির্বাচন কমিশনার হিসাবে, প্রধান নির্বাচন কমিশনার হিসাবে এই দায়িত্বটা পালন করতে পারতেন যে আর কিছু না হোক রাজনৈতিক দলের নেতা যাদেরকে আমি ডাকছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশি প্রোটেকশন তাদেরকে দিতে হবে, সেই কাজটাও তিনি করেন নাই। অর্থাৎ এটাও তাদের ছিল একটা প্রহসন এবং একেবারে এই 3 জন চিফ ইলেকশন কমিশনার তাদের গায়ের জোরে 3টা অবৈধ নির্বাচন তারা করে গেছে। এটা এক ধরনের জনগণের সঙ্গে এবং নাগরিকের সঙ্গে তাদের একটা প্রহসন। এই প্রহসনের বিচার চাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে যে মামলা করা হয়েছে, সেই মামলারই একটি অংশ হিসাবে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার সঙ্গে যে আচরণটা করা হয়েছে, মব জাস্টিস করা হয়েছে, তার এই আচরণ কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং এটা আমরা মানতে পারি না। এই কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হবে, বিচারে শাস্তি পাবেন এবং এইটাকে জাস্টিফাই করার জন্য হয়তো অতীতে ফ্যাসিবাদী সরকার অনেক অন্যায় করেছে এবং তাদেরও বিচার হবে। অনেক জায়গায় দেখা গেছে যে কখনো কখনো সন্তান জেলখানায় আছে, মা মারা গেছেন, মায়ের জানাজায় তাকে আসতে দেওয়া হচ্ছে না, তাকে প্যারোলে
দান্ডা বেড়ি পরিয়ে তাকে জানাজায় আনা হয়েছে, এটাও তো সব ছিল একেবারেই অন্যায়, অবিচার। তো তাই বলে সেই অন্যায় অবিচারের আমরা বা পরবর্তীতে সরকার তো সেই সমস্ত অন্যায় অবিচারকে ফলো করতে পারে না, বরং আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এই ধরনের মব জাস্টিসকে এড়িয়ে যাওয়া খুবই জরুরি বলে আমার মনে হয়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।